তোমাদের সকলকে এলিটে স্বাগত। আমরা ক্লাস 11 এ নার্ভাস সিস্টেম সম্পর্কে শুরু করেছিলাম। সেখানে আমরা স্নায়ুতন্ত্রের গঠন, নিউরনের গঠন সম্পর্কে দেখেছিলাম, আর দেখেছিলাম একটা নিউরনের মধ্যে দিয়ে ইম্পালস কিভাবে জেনারেট হয় এবং প্রবাহিত হয় কিভাবে তা দেখেছিলাম। এরপরে আমাদেরকে দেখতে হবে যে নার্ভ ইম্পালস সাইনাপসের থ্রুতে কিভাবে প্রবাহিত হয়, আর তার সাথে আজকে আমরা করব ব্রেনের স্ট্রাকচার। তো প্রথমেই দেখে নিই স্নায়ু সন্নিধির গঠন। স্নায়ু সন্নিধি বলতে বোঝায় এটা হচ্ছে একটা নিউরনের অংশ, আর এটা হচ্ছে পরবর্তী নিউরনের অংশ। কিরকম? ধরো এইটা হচ্ছে অ্যাকশন টার্মিনাল, প্রথম নিউরন, আর এইখানে আরো একটা নিউরন শুরু হচ্ছে। এগুলো হচ্ছে পরবর্তী যে নিউরন আছে তার ডেনড্রাইট। এর যে মাঝখানে স্থানটা আমরা বলেছিলাম সেটাকে অ্যাকচুয়ালি এতদিন আমরা জানতাম সাইনাপস বা দুটো নিউরনের মিলনস্থল। আর আগের ক্লাসে আমরা দেখেছিলাম কিভাবে এইখানে নার্ভ ইম্পালস জেনারেট হয়ে আস্তে 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 শেষ প্রান্তে এসে পৌঁছেছে। এই ছবিটাতেও যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব এটা হচ্ছে প্রথম নিউরনের অ্যাকশন টার্মিনাল, আর এটা হচ্ছে পরবর্তী নিউরন যেখানে তার ডেনড্রনটা শুরু হচ্ছে। এই যে দুটো নিউরনের মাঝখানে স্থানটা আমরা দেখতে পাচ্ছি, ফাঁকা স্থান, এটাকে বলে সাইন্যাপটিক ক্লেফট। তাহলে আগের দিন আমরা লাস্ট কোথায় এসেছিলাম? যে অ্যাকশন টার্মিনালের কাছে এসে ডিপোলারাইজেশন যে ওয়েভটা ছিল সেটা পৌঁছেছে। এরপরে কি হবে সেটা দেখব। যখন নার্ভের থেকে ইম্পালসটা একদম এই শেষ প্রান্তে এসে পৌঁছাবে তখন কি হয়, এখানে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম বাইরে থেকে ভেতরের দিকে ঢুকতে থাকে। বাইরে ক্যালসিয়াম বেশি থাকে, ভেতরে কম থাকে, তাই বাইরে থেকে ভেতরের দিকে ঢুকতে থাকে। যখন এই মেমব্রেনের মধ্যে ক্যালসিয়াম অনেক বেশি হয়ে যায় তারপরে কি হয়, আরেকটা জিনিস আমরা যখন স্নায়ুর এই নিউরনের গঠন সম্পর্কে পড়েছিলাম দেখেছিলাম যে শেষের দিকে কি ছিল, সাইন্যাপটিক ভেসিকল, মানে থলির মতো অংশ, যে ব্যাগগুলোতে কি রয়েছে, নিউরোট্রান্সমিটার রয়েছে। নিউরোট্রান্সমিটার কেমিক্যাল পদার্থ। কি কি নিউরোট্রান্সমিটার হতে পারে? অ্যাড্রেনালিন, নর অ্যাড্রেনালিন, যার আরেক নাম হচ্ছে এপিনেফ্রিন বা নন এপিনেফ্রিন। এই সবগুলো হচ্ছে আমাদের নিউরোট্রান্সমিটার। যখন ক্যালসিয়াম এখানে অনেক বেশি পরিমাণে ঢুকে যাবে তারপরে কি হয়, এইখানে এই সাইন্যাপটিক ভেসিকলস গুলো চলে আসে। তারপরে এই সাইন্যাপটিক ভেসিকলস, এই যে মেমব্রেনটা আছে, এটা তো নিউরনটা তো একটা সেলস, তাহলে সেলসের তো সেলে একটা আমরা দেখেছি সেল মেমব্রেন থাকবে, তেমনি এইখানে যে মেমব্রেনটা আছে তার সাথে গিয়ে এই সাইন্যাপটিক ভেসিকলসটা গিয়ে ফিউজ হয়ে যায়। ফিউজ হয়ে যাওয়ার পরে এইখানে যে নিউরোট্রান্সমিটার গুলো ছিল সেগুলো আস্তে আস্তে এই যে সাইন্যাপটিক ক্লেফটটা আছে সেখানে চলে আসে। প্রথমে যে নিউরনটা রয়েছে বা নিউরনের অ্যাকশনটা রয়েছে তার যে মেমব্রেনটা আছে তাকে আমরা বলি প্রি সাইন্যাপটিক মেমব্রেন। আর পরবর্তীতে এই সাইন্যাপটিক ক্লেফটের পরে যে দ্বিতীয় নিউরনটা শুরু হচ্ছে, বলতে গেলে নিউরনের যে ডেনড্রন পার্টটা শুরু হচ্ছে তার যে মেমব্রেন তাকে আমরা বলবো পোস্ট সাইন্যাপটিক মেমব্রেন। যেহেতু এটা আগে আছে তাই প্রি সাইন্যাপটিক মেমব্রেন, আর এটা পরে আছে তাই পোস্ট সাইন্যাপটিক মেমব্রেন। তাহলে কি হলো, দেখলাম যে সাইন্যাপটিক ভেসিকলস থেকে নিউরোট্রান্সমিটার এখান থেকে বেরিয়ে সাইন্যাপটিক ক্লেফটে এসেছে। তাহলে এই ছবিটাতে কি দেখবো, যে এখানে হচ্ছে অনেক সাইন্যাপটিক ভেসিকলস রয়েছে। এরপরে সাইন্যাপটিক ভেসিকলস গুলো মেমব্রেনের সাথে ফিউজ করে গেছে। ফিউজ করে যাওয়ার পর নিউরোট্রান্সমিটার সাইন্যাপটিক ক্লেফটে রিলিজ হয়ে গেছে। রিলিজ হয়ে যাওয়ার পরে কি হয়, এই যে পরবর্তী নিউরনটা রয়েছে তার এখানে কিছু রিসেপ্টর থাকে। এই রিসেপ্টরের সাথে গিয়ে নিউরোট্রান্সমিটারটা বাইন্ড করে বা যুক্ত হয়। নির্দিষ্ট নিউরোট্রান্সমিটারের জন্য কিন্তু নির্দিষ্ট রিসেপ্টর থাকে। মানে এখানে ধরো এপিনেফ্রিন রিলিজ হচ্ছে, অর্থাৎ এইখানে যে রিসেপ্টরটা থাকবে সে কেবলমাত্র এপিনেফ্রিনের সাথেই বাইন্ড করতে পারবে। যদি
এই খাত থেকে নন এপিনেফ্রিন রিলিজ হয়, এটা তো এপিনেফ্রিন স্পেসিফিক, তাই এর সাথে কিন্তু বাইন্ড করতে পারবে না, তার জন্য আবার কিন্তু নন এপিনেফ্রিন রিসেপ্টর থাকবে। রিসেপ্টর কি? রিসেপ্টর আর কিছুই না, ছোট ছোট প্রোটিনের স্ট্রাকচার। এরপরে যখনই এইখানে আমার এই এপিনেফ্রিন বা এক কথায় বলতে গেলে নিউরোট্রান্সমিটার বাইন্ড হয়ে যাবে, তখন কি হবে, এই রিসেপ্টরেরই আরেকটা পার্ট আমাদের কাজ করে চ্যানেল হিসেবে। তাহলে কি বললাম, যে রিসেপ্টরের আরেকটা পার্ট কাজ করছে চ্যানেল হিসেবে। আমরা অনেকগুলো চ্যানেলের কথা পড়েছি, মেকানিক্যাল গেটেড চ্যানেল, ভোল্টেজ গেটেড চ্যানেল। এই ক্ষেত্রে কি হয়, এইটা হচ্ছে আমার লিগ্যান্ড গেটেড চ্যানেল। লিগ্যান্ড গেটেড চ্যানেল কেন বলছি, যেহেতু লিগ্যান্ড গেটেড চ্যানেল কোনো কেমিক্যালের সাহায্যে ওপেন হয়, তাই এটাকে বলছি লিগ্যান্ড গেটেড চ্যানেল। যেই মুহূর্তে এখানে এপিনেফ্রিন এসে বাইন্ড করলো, তখন এই চ্যানেলটা খুলে যাবে। চ্যানেল খুলে যাওয়ার পর, যেহেতু এটা হচ্ছে আমার বাইরের অংশ, কোষের বাইরে নিউরন দুটো কোষ রয়েছে, আর আমরা কি পড়ে এসেছি যে কোষের বাইরে সোডিয়াম প্রচুর পরিমাণে থাকে। এই যে কোষের যে বাইরের অংশটা আছে, এটাকে বলা হয় এক্সট্রা সেলুলার ফ্লুইড, আর কোষের মধ্যে বলা হয় ইন্ট্রাসেলুলার ফ্লুইড। এক্সট্রা সেলুলার ফ্লুইডে সোডিয়াম অনেক বেশি থাকার জন্য যখনই এই চ্যানেলটা খুলে যাবে, এইখান থেকে প্রচুর পরিমাণে Na+ ভেতরে ঢুকবে। প্রথম ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম, আগের দিনের ক্লাসে দেখেছিলাম, হাতে যখন মশা বসেছিল তখন মেকানিক্যাল গেটের সোডিয়াম চ্যানেল খুলেছিল। আস্তে 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 এখানে ওয়েভটা গেছে, ইম্পালসটা গেছে, শেষ প্রান্তে এখানে সাইন্যাপটিক ক্লেফটের মধ্যে দিয়ে যাচ্ছে। এখানে যখন আসছে তখন দেখছি এখানে কিন্তু আমাদের লিগ্যান্ড গেটেড সোডিয়াম চ্যানেলটা ওপেন হয়েছে। এরপরে আবার কি, এখানে ঠিক যে যে ঘটনাগুলো ঘটেছিল, ডিপোলারাইজেশন, তারপরে রিপোলারাইজেশন, আবার এখানে ঠিক একই জিনিস ঘটবে। অর্থাৎ প্রথমে হবে ডিপোলারাইজেশন, তারপরে হবে রিপোলারাইজেশন। এবারে ওয়েভটা আস্তে আস্তে সামনের দিকে এগোবে। এরপরে যদি আবার আরেকটা নিউরন থাকে, তাহলে সেখানেও এই সাইন্যাপসের মধ্যে ঘটবে। তাহলে এতদিন যে আমরা জেনেছিলাম যে দুটো নিউরনের মিলনস্থলকে সাইনাস বলে, অ্যাকচুয়ালি তা না। সাইন্যাপসকে হচ্ছে এই যে পুরো স্ট্রাকচারটা আমরা দেখলাম, পুরো স্ট্রাকচারটা হচ্ছে সাইন্যাপসের মধ্যে পড়ছে। অর্থাৎ সাইন্যাপসের মধ্যে কি কি আসছে, এক হচ্ছে প্রি সাইন্যাপটিক মেমব্রেন, দ্বিতীয় হচ্ছে মাঝখানের যে ফাঁকা অংশটা রয়েছে সেটা হচ্ছে সাইন্যাপটিক ক্লেফট, আর তিন হচ্ছে পোস্ট সাইন্যাপটিক মেমব্রেন। সাইন্যাপস দুই প্রকারের হতে পারে, এক হচ্ছে কেমিক্যাল সাইন্যাপস আর দুই হচ্ছে ইলেকট্রিক্যাল সাইন্যাপস। এতক্ষণ যে সাইন্যাপসের কথাটা আমরা এখানে পড়লাম, দেখেছিলাম নিউরোট্রান্সমিটার হিসেবে কি হচ্ছিল, যে এখানে একটা কেমিক্যাল রিলিজ হচ্ছিল। এই সাইন্যাপসটা হচ্ছে আমাদের কেমিক্যাল সাইন্যাপসের উদাহরণ। এরপরে দেখবো ইলেকট্রিক্যাল সাইন্যাপস। ইলেকট্রিক্যাল সাইন্যাপসে কি হয়, ধরো এটা হচ্ছে প্রথম নিউরনটা আমাদের, আর এটা হচ্ছে দ্বিতীয় নিউরন। এই দুটোর মাঝখানে এই যে সাইন্যাপটিক ক্লেফটটা রয়েছে, আগে দেখলাম যে দুটো নিউরনের মাঝখানে যে ফাঁকা অংশটা সেটা হচ্ছে সাইন্যাপটিক ক্লেফট, এটা এই ক্ষেত্রে থাকে না। এরা এতটাই কাছাকাছি থাকে যে এদের মাঝখানে একটা স্পেশাল ওয়ে দেখতে পাই, যেটাকে বলা হয় গ্যাপ জাংশন। সেল টু সেল কানেকশন আমরা অনেক রকমের দেখে থাকি, মানে দুটো সেল পাশাপাশি কিভাবে একে অপরের সাথে কথা বলে, জাংশনের মাধ্যমে। সেটা বিভিন্ন রকমের হতে পারে, গ্যাপ জাংশন, ডেসবোজোম, হেভি ডেসবোজোম। এগুলো যখন সেল সম্পর্কে আমরা জানবো তখন ইন ডিটেলসে পড়বো। যেহেতু এদের মধ্যে দূরত্বটা খুব কম আর মাঝখানে গ্যাপ জাংশন রয়েছে, Na+ যখন বেশি হয় তখন কি করে, ডাইরেক্ট এই যে মাঝখানের পথটা রয়েছে এটা দিয়ে সহজেই পরবর্তী যে নিউরন আছে সেখানে চলে যায়। যেহেতু এই সাইন্যাপসের ক্ষেত্রে এই চার্জ পার্টিকেলটা মুভ করছে বা ইম্পালসটা নিয়ে যাচ্ছে, তাই এই ধরনের সাইন্যাপসকে বলা হয় ইলেকট্রিক্যাল সাইন্যাপস। আর কেমিক্যাল সাইন্যাপসের ক্ষেত্রে আমরা কি দেখলাম, যে কোনো নিউরোট্রান্সমিটার ইম্পালসটাকে এক নিউরন থেকে আরেক নিউরনে নিয়ে যাচ্ছে। তাহলে এই ছিল আমাদের স্নায়ু সন্ধির গঠন। এরপরে চলে আসি আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের ব্রেন সম্পর্কে। আমরা আগের দিনও দেখেছি যে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে দুটো অংশ রয়েছে, মস্তিষ্ক এবং সুষুম্নাকাণ্ড। অর্থাৎ ধরো এখানে একজন রয়েছে, তাহলে এর এখানে রয়েছে ব্রেন,
আর ব্রেন থেকেই নেমে গেছে সুষুম্না কাণ্ড। তাহলে ব্রেন আর সুষুম্না কাণ্ডকে নিয়ে তৈরি হচ্ছে আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। আজকে আমাদের বিষয় হচ্ছে, আজকে আমরা জানবো ব্রেন সম্পর্কে। আমাদের ব্রেন, এই যে আমরা মাথার অনেক ছবি দেখি, বিভিন্ন অ্যাডেও দেখা যায় যে এইরকম খাঁজ খাঁজ কাটা অংশটাকে ব্রেন বলা হয়। এই ব্রেনকে ঘিরে আমরা এই যে মাথার মধ্যে যদি হাত দিই, তাহলে শক্ত মতো যে হাড়টা দেখতে পাই সেটাকে আমাদের বলা হয় ক্রেনিয়াম, মাথার খুলি যাকে বাংলায় বলি, অথবা সহজ ভাষায় এটাকে আমরা স্কাল বলতে পারি। স্কাল কি করে, এই পুরো ব্রেনটাকে আমাদের ঢেকে রাখে। তাহলে এটা যদি ব্রেন হয়, তাহলে এই পুরো যে অংশটা আমরা দেখতে পাচ্ছি মাথার উপরে, এটা হচ্ছে স্কাল। এবার এই স্কাল আর ব্রেনের মাঝখানে একটা লেয়ার থাকে যেটা ব্রেনকে আবৃত করে রাখে, যাকে বলা হয় মেনিনজেস। এই মেনিনজেসের 3টে পার্ট রয়েছে। এই ব্রেনকে ঘিরে যে লেয়ারটা থাকে একদম ব্রেনের সাথে আটকে থাকে আর খুব সফট হয় এর লেয়ারটা, এটাকে বলছি আমরা পিয়া ম্যাটার। এর পরের যে লেয়ারটা থাকে সেটাকে বলা হয় অ্যারকনয়েড ম্যাটার। এটা অনেকটা এই মাকড়সার জালের মতো হয়। যেহেতু মাকড়সাকে অ্যারাকনয়েডও বলা হয়, তাই এই নামটা দেওয়া হয়েছে অ্যারাকনয়েড ম্যাটার। আর একদম বাইরে যে লেয়ারটা রয়েছে তার নাম হচ্ছে ডুরা ম্যাটার। তাহলে 3টে লেয়ার আমরা পেয়ে গেছি। একদম ভেতরে হচ্ছে পিয়া ম্যাটার, যেটা একদম সফট, তারপরে মাকড়সার জালের মতো অ্যারাকনয়েড ম্যাটার, আর একদম বাইরে যেটা সব থেকে টাফ সেটাকে আমরা বলছি ডুরা ম্যাটার। এই 3টে নিয়ে আমাদের মেনিনজেস গঠিত। ব্রেন অ্যাকচুয়ালি কিছুই না, প্রচুর নিউরন নিয়ে গঠিত বা নার্ভাস টিস্যু দিয়ে গঠিত একটা অর্গান। এরপরে চলে আসি যে মস্তিষ্কের গঠনে যে ব্রেন পড়লাম, এই ব্রেনকে আমরা প্রধানত 3টে অংশে ভাগ করতে পারি। কি কি? অগ্র মস্তিষ্ক বা ফোর ব্রেন, 2 মধ্য মস্তিষ্ক, আর 3 হচ্ছে পশ্চাৎ মস্তিষ্ক। আমরা ছবিতে যে মেইনলি অংশটা দেখতে পাই বা বিভিন্ন অ্যাডে বা টিভিতে যেটা দেখায় কনভলিউটেড স্ট্রাকচার, সেটা অগ্র মস্তিষ্কের প্রধানত দেখায়। অগ্র মস্তিষ্কের 2টো পার্ট, সেরিব্রাম এবং ডাইনসেফালন। এদেরও আবার অনেকগুলো পার্ট রয়েছে। মধ্য মস্তিষ্ক রয়েছে, আর পশ্চাৎ মস্তিষ্কের 3টে পার্ট, পন্স, মেডুলা এবং সেরিবেলাম। প্রত্যেকটা আমরা দেখবো যে কোনটা কোথায় রয়েছে। আমরা যে অ্যাডে যে জিনিসটা দেখতে পাই ঠিক এইরকম আখরোটের মতো দেখতে, এটা হচ্ছে আমাদের সেরিব্রাম। এইটা হচ্ছে লেফট সেরিব্রাম, আর এইটা হচ্ছে রাইট সেরিব্রাম। আমাদের ব্রেনের বেশিরভাগ অংশটাই এই সেরিব্রাম নিয়ে গঠিত হয়। এবার চলে আসি ব্রেনের প্রধান গঠন। ব্রেনকে যদি ধরো আমি এরকম ভাবে দাঁড়িয়ে আছি, এইরকম ভাবে সাইড ফেস করে, তাহলে তোমরা যখন আমাকে দেখছো তাহলে কিরকম দেখবে? এই দিকটাতে হচ্ছে আমার অগ্র মস্তিষ্ক, তারপরে থাকবে মধ্য মস্তিষ্ক, আর নিচ দিয়ে নেমে গেছে আমার পশ্চাৎ মস্তিষ্ক। ঠিক এইভাবে এখানে ডায়াগ্রামে দেখানো আছে। তাহলে এটাকে আঁকা যাক সহজ করে। প্রথমে কি হয়, একদম নিচে থাকে হচ্ছে আমাদের স্পাইনাল কর্ড। স্পাইনাল কর্ড স্কালকে ভেদ করে আমাদের ব্রেনের স্ট্রাকচারটাকে আরো প্রবর্তিত করে। যেখানে ব্রেনের আমাদের স্কালের মাঝখানে যেখানে এই স্পাইনাল কর্ডটা ঢুকে যাচ্ছে, এখানে একটা ফুটো মতো থাকে যেটাকে বলা হয় ফোরামেন ম্যাগনাম। এর ওপরে থাকে হচ্ছে আমাদের হাইন্ড ব্রেন বা পশ্চাৎ মস্তিষ্কের বিভিন্ন অংশগুলো। পশ্চাৎ মস্তিষ্কের আমরা 3টে অংশ পেয়েছি। তার মধ্যে এইটা হচ্ছে আমাদের প্রথম, এটাকে বলা হচ্ছে মেডেলা বা মেডেলা অবলাঙ্গাটা। এর ওপরে আছে আমাদের পন্স, আর পন্সের ওপরে রয়েছে মিড ব্রেন বা
মধ্য মস্তিষ্ক। এই যে তিনটে আমরা দেখতে পাচ্ছি লম্বা ডানটির মতো, মধ্য মস্তিষ্ক, পন্স এবং মেডুলা, আর এটা হচ্ছে আমাদের সুষুম্না কাণ্ড। এই তিনটেকে নিয়ে গঠিত হয় আমাদের বলা হয় ব্রেন স্টেম। এবার কি হয়, এই তিনটের মধ্যে দিয়ে একটা টিউব লাইনের মতো অংশ থাকে। এই টিউবের মধ্যে দিয়ে তরল পদার্থ পাস হয়। তরল পদার্থটা কি, সেটা হচ্ছে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। পন্স আর মেডুলার কাছ থেকে এই জায়গাটাতে একটা বড় ট্যাঙ্কের মতো, এরকম শঙ্কুর মতো এই জায়গাটা প্রবর্ধিত হয়। এটাকে বলা হয় ফোর্থ ভেন্ট্রিকল। আর মধ্য মস্তিষ্কের কাছে এই যে টিউব লাইনটা দেখতে পাচ্ছি, এটাকে আবার স্পেশাল করে একটা নাম দেওয়া হয়েছে, সেটাকে বলে সেরিব্রাল অ্যাকুইডাক্ট। এটা দেখা যায় না, কারণ এটাকে ঘিরে থাকে হচ্ছে আমাদের সেরিবেলাম। আমাদের পশ্চাৎ মস্তিষ্কের তিনটে পার্ট আমরা জানি, পন্স, মেডুলা আর সেরিবেলাম। তার সেরিবেলাম হচ্ছে এইখানে থাকে, অর্থাৎ এইদিকে একটা, একে ঘিরে, আর তার পিছন দিকে আরো একটা। এটা হচ্ছে আমাদের সেরিবেলাম। বোঝানোর সুবিধার জন্য এইভাবে আঁকা হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি এই যে ফোর্থ ভেন্ট্রিকলটা থাকে সেটা এই সেরিবেলামের মধ্যে দিয়ে ঢুকে অবস্থায় থাকে। এবার যদি ওপরের দিকে যাই তাহলে দেখবো এই যে ট্যাঙ্কটা আছে, এই ট্যাঙ্কটা সামনের দিকে বিস্তৃত হয়েছে। এটা হচ্ছে আমাদের থার্ড ভেন্ট্রিকল। ভেন্ট্রিকল অর্থাৎ প্রকোষ্ঠ, যেখানে সিএসএফ ভরা আছে। এবার এর পেছনের দিকে থাকে একটা নবের মতো স্ট্রাকচার, এটাকে বলা হয় এপিথ্যালামাস, যার আরেকটা নাম হচ্ছে পিনিয়াল গ্ল্যান্ড। আর এই দিকে থাকে আরেকটা, তার উল্টো দিকে রয়েছে, যেহেতু দেখা যাচ্ছে না তাই এখানে এইভাবে আঁকছি। এটাকে বলা হয়, এই দুটোই থ্যালামাস। আর এই যে ট্যাঙ্কটা রয়েছে, এই ট্যাঙ্কে সামনের দিকে ঘিরে থাকে হাইপোথ্যালামাস। এটা হচ্ছে হাইপোথ্যালামাসের এখানেই থাকছে আমাদের পিটুইটারি। তাহলে এই হচ্ছে আমাদের ব্রেন স্টেম। ব্রেন স্টেমের মধ্যে পেলাম আমরা মেডুলা, পন্স, মধ্য মস্তিষ্ক। এইটা হচ্ছে আমাদের সেরিবেলাম। আর এখানে শুরু হয়ে যাচ্ছে আমাদের অগ্র মস্তিষ্কের অংশ। অগ্র মস্তিষ্কের মধ্যে আমরা পেয়েছি থার্ড ভেন্ট্রিকল, যেখানে কি কি রয়েছে, পিছনের দিকে বা পিছনের যে ওয়ালটা আছে সেখানে রয়েছে আমাদের এপিথ্যালামাস বা পিনিয়াল গ্ল্যান্ড, সাইডে ল্যাটারাল দিকে রয়েছে থ্যালামাস, আর সামনের দিকে রয়েছে হাইপোথ্যালামাস। এই এপিথ্যালামাস, থ্যালামাস আর হাইপোথ্যালামাস নিয়ে হচ্ছে আমাদের কি গঠিত, ডাইনসেফালন। তাহলে এইটা যদি আমাদের ডাইনসেফালনের অংশ হয়, আর এটা হচ্ছে আমাদের থার্ড ভেন্ট্রিকল, এখানে হচ্ছে থ্যালামাস, এখানে এপিথ্যালামাস, আর এইটা হচ্ছে আমাদের হাইপোথ্যালামাস। এখানে কি করে, এটা হচ্ছে আমাদের, এটা ছিল থার্ড ভেন্ট্রিকল, এটা হচ্ছে সেকেন্ড ভেন্ট্রিকল, আর এটা হচ্ছে ফার্স্ট ভেন্ট্রিকল। আর এদেরকে ঘিরে থাকে হচ্ছে আমাদের সেরিব্রাম। যে কনভলিউটেড অংশটা আমরা দেখতে পাই সেটাই হচ্ছে আমাদের ব্রেনের সব থেকে বড় অংশ, সেরিব্রাম। তাহলে এই হচ্ছে আমাদের ব্রেনে বেসিক গঠন। এখানে যদি আঁকতে চাই তাহলে কিরকম করে আঁকবো, এইটা হচ্ছে আমাদের সেরিব্রাম। এই যে এখানে বলেছিলাম সেরিব্রাল অ্যাকুইডাক্ট, এটাকে কিন্তু আমরা আবার এটাও বলতে পারি যে থার্ড ভেন্ট্রিকল আর ফোর্থ ভেন্ট্রিকলকে কানেক্ট করছে কি, সেরিব্রাল অ্যাকুইডাক্ট, যার পজিশন কোথায়, মিড ব্রেন বা মধ্য মস্তিষ্ক। তাহলে গঠন সম্পর্কে আমরা জেনে ফেলেছি। এরপরে দেখব এই ছবি থেকে কোনটাকে কি বলছে। এইটা হচ্ছে মেডুলা, এর নিচে আমাদের আছে
স্পাইনাল কর্ড, পন্স, মিড ব্রেন। পিছনের যে অংশটা সেটা হচ্ছে সেরিবেলাম। পন্স, মেডুলা আর মিড ব্রেন নিয়ে তৈরি হচ্ছে আমাদের ব্রেন স্টেম। এরপরে চলে আসি, এগুলো হচ্ছে আমাদের ভেন্ট্রিকল। এটা হচ্ছে হাইপোথ্যালামাস, এখানে রয়েছে থ্যালামাস, আর এই দুটো হচ্ছে এই ফার্স্ট ভেন্ট্রিকল আর সেকেন্ড ভেন্ট্রিকল, আর এইটা সেরিব্রাম। এবার সেরিব্রামে যে দুটো হাব রয়েছে দেখিয়েছিলাম ছবিতে, সেই দুটো হাব কানেক্টেড থাকে এই কর্পাস ক্যালোসামের মাধ্যমে। এরপরে আমরা এই প্রত্যেকটা পার্টের কাজগুলো সম্পর্কে দেখে নেব। প্রথমে চলে আসি মেডুলা। এবার মেডুলার মধ্যে দিয়ে কি হয়, এই হচ্ছে মেডুলা। মেডুলার মধ্যে দিয়ে অসংখ্য নিউরন উপরের দিকে যাচ্ছে, আর এখানে হচ্ছে আমার ব্রেনের বাকি স্ট্রাকচার গুলো রয়েছে, এবং সেখান থেকেও নিউরন নিচের দিকে আসছে। অর্থাৎ কিছু নিউরন উপরের দিকে যেমন যাচ্ছে, কিছু নিউরন নিচের দিকে আসছে। যেহেতু আমরা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে যখন দেখি যে একসাথে অনেকগুলো নিউরন থাকে, নিউরনের সেল বডিগুলোকে একত্রে আমরা কি বলেছিলাম, নিউক্লিয়াস। আর একইভাবে এদের যে অ্যাকশন আছে তাদেরকে একত্রে আমরা কি বলবো, ট্র্যাক্ট। যেহেতু অসংখ্য নিউরন উপরের দিকে যাচ্ছে আর অনেক নিউরন নিচের দিকেও আসছে, তাই এদেরকে বলা হয়, উপরের দিকে যারা যাচ্ছে তাদেরকে বলা হচ্ছে অ্যাসেন্ডিং ট্র্যাক্ট, আর যেগুলো উপর থেকে নিচের দিকে আসছে সেগুলোকে বলা হচ্ছে ডিসেন্ডিং। এবার এই যে আমাদের মেডুলা আছে, মেডুলার মধ্যে ধর এটা মেডুলা, মেডুলা অবলাঙ্গাটা, এর মধ্যে অনেক নিউক্লিয়াস দেখা যায়। নিউক্লিয়াস বলতে কি, যখন নিউরনের এই সেল বডিগুলো একসাথে থাকবে তাদেরকে নিউক্লিয়াস বলবো। এই নিউক্লিয়াস গুলোর কাজ কিন্তু আমরা আগেও পড়েছি, বিশেষ করে যখন আমরা রেসপিরেটরি সিস্টেম সম্পর্কে পড়েছিলাম তখন দেখেছিলাম যে নিউক্লিয়াস গুলোর কিন্তু কাজ রয়েছে। তার মধ্যে ধরো এখানে একটা নিউক্লিয়াস আছে, এটা হচ্ছে আমাদের রেসপিরেটরি রিদম সেন্টার। এর কাজ কি, এখান থেকে সিগন্যাল যাবে আমাদের ডায়াফ্রাম আর এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসলস এর উপর, সেখানে কি করবে, অর্থাৎ আরআরসি যেটা রয়েছে রেসপিরেটরি রিদম সেন্টার, এখান থেকে সিগন্যাল আছে, এই সিগন্যাল যাবে ডায়াফ্রাম এবং এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসলস। এরপরে ডায়াফ্রাম আর এই এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসলস কি করবে, এদের কন্ট্রাকশন হবে। কন্ট্রাকশন হবে কতক্ষণ ধরে হবে, তাও আবার 2 সেকেন্ড ধরে। ফলে কি হবে, ইনহেলেশন, অর্থাৎ বাইরে থেকে অক্সিজেন আমি আমার শরীরের ভেতরে প্রবেশ করাবো। এই হচ্ছে আমাদের রেসপিরেটরি রিদম সেন্টারের কাজ। এছাড়া আর কি থাকে, আরো নিউক্লিয়াস থাকে যেটা আমাদের হার্টবিটকেও নিয়ন্ত্রণ করতে পারে, সেটা হচ্ছে কার্ডিওভাস্কুলার সেন্টার। আর কি থাকে, ধরো এখানে একটা রয়েছে, এটা হচ্ছে আমাদের ভমিটিং সেন্টার, অর্থাৎ বমি, যে বমি যে হয় সেটার, বমি হওয়ার সময় তো আমাদের ডায়াফ্রামটাকেও কন্ট্রাক্ট করতে হয়, এটা হচ্ছে সেই ভমিটিং সেন্টার। হিচকি ওঠে তার জন্য রয়েছে হিকাপ সেন্টার। আর কি রয়েছে, হাঁচি যখন ফেলি তার জন্য একটা সেন্টার রয়েছে, সেটা হচ্ছে স্নিজিং সেন্টার। তাহলে এই হচ্ছে আমার মেডুলা অবলাঙ্গাটার কাজ। কি কি দেখলাম, অ্যাসেন্টিক ট্র্যাক দেখেছি, ডিসেন্টিক ট্র্যাক দেখেছি, আর গ্রুপ অফ সেল বডিজ কে আমরা কি বলছিলাম, নিউক্লিয়াস, রেসপিরেটরি রিদম সেন্টার, কার্ডিওভাস্কুলার সেন্টার থাকে, এছাড়াও আরো কতগুলো সেন্টারের কথা আমরা জানলাম। এরপরে চলে আসি আমাদের পন্সে। পন্সে কি হয়, পন্সটা এখানে এঁকে ফেলি, ঠিক যেমন মেডুলাতেও যেমন আমরা কতগুলো নিউক্লিয়াসের কথা জেনেছি,
ঠিক তেমন এখানেও কতগুলো সেন্টার থাকে, সেন্টার বলতে নিউক্লিয়াস থাকে, সেগুলোকে আমরা সেন্টার বলছি। প্রথমে চলে আসি ধরো নিউমোট্যাক্সিক সেন্টার, এটা হচ্ছে নিউমোট্যাক্সিক সেন্টার। নিউমোট্যাক্সিক সেন্টারের কাজ কি? এই যে আমরা দেখলাম রেসপিরেটরি রিদম সেন্টার ইনহেলেশনে সাহায্য করছে, এ কি করবে, সিগন্যাল দেবে আরআরসি অর্থাৎ রেসপিরেটরি রিদম সেন্টারকে, তারপরে এটাকে স্টপ করে দেবে, অর্থাৎ ইনহেলেশন থেমে যাবে। আর কি রয়েছে, অ্যাপনিউস্টিক সেন্টার। এখানে ধরো অ্যাপনিউস্টিক সেন্টার এটা করে দিই। অ্যাপনিউস্টিক সেন্টার কি হবে, এই যে ধরো যখন আমরা এক্সারসাইজ করি বা যোগা করি তখন আমাদের কিন্তু বলে যে ডিপ ব্রিথ করতে বা ডিপ ব্রিদিং নিতে। এই যে অনেকক্ষণ ধরে যে আমরা শ্বাস নিচ্ছি সেইটার জন্য যে সিগন্যাল পাঠায় সেটা হচ্ছে অ্যাপনিউস্টিক সেন্টার। এরপরে দেখবো যে একটা এখানে স্ট্রাকচার পাওয়া যায়, সেটা হচ্ছে ডেকাসেশন অফ পিরামিড। ডেকাসেশন অফ পিরামিড বলতে কি, বিশেষ করে মেডালার ক্ষেত্রে কি হয়, এটা ধরো মেডালা, আর এইখানে ধরো আমার বাকি ব্রেনের অংশটা রয়েছে। কি হয়, ওপর থেকে তো প্রচুর নিউরন আসছে, এবার ধরো এগুলো এদের সেল বডি গুলো বাইরে রয়েছে। এবার যখন নিউরন গুলো আসে, আসার পরে কি হয়, প্রায় 90% এর নিউরন এইদিকে আর এইদিকে বেঁকে যায়। অর্থাৎ কি হলো, কতগুলো নিউরন যেগুলো রাইট সাইড থেকে আসছিল সেগুলো কি করলো, এরকম লেফট সাইডে বেঁকে গেল, আর যারা লেফট সাইড থেকে আসছিল তারা রাইট সাইডে চলে আসলো। আমরা এই কথাটা প্রায় প্রত্যেকেই শুনেছি যে আমাদের ব্রেনের রাইট সাইড কি করে, আমাদের লেফট বডি পার্টকে কন্ট্রোল করে, আর লেফট সাইড কি করে ব্রেনে, রাইট বডি পার্টকে কন্ট্রোল করে। তাহলে এখান থেকেই বোঝা যাচ্ছে যে কেন এটা হয়। এই যে স্ট্রাকচারটা আমরা এখানে দেখতে পাচ্ছি একেই বলছে ডেকাসেশন অফ পিরামিড। পিরামিড কেন বলছি, যেহেতু সামনের অংশটা এরকম একটু উঁচু ফোলা মতো থাকে তাই একে বলছে পিরামিড। তাহলে এই যে স্ট্রাকচারটা দেখতে পেলাম তাকে আমরা বলবো ডেকাসেশন অফ পিরামিড। এরপরে চলে আসি আমাদের মিড ব্রেনে। মিড ব্রেন যদি দেখি, মিড ব্রেনের পেছনে যে ওয়ালটা থাকে এটাকে বলা হচ্ছে টেকটাম, আর সামনের যে ওয়ালটা আছে সেটাকে বলে পেডাঙ্কেল। আর এর মাঝখান দিয়ে সেই আমাদের ট্র্যাকটা তো আছেই, সেরিব্রাল অ্যাকুইডাক্ট। এবার এই মিড ব্রেনের কাজটা কি, এর যে পেছনের যে দেওয়ালটা আমরা দেখলাম এখানে এরকম গোল গোল চারটে এলিভেটেড মানে উঁচু অংশ দেখা যায়, এদেরকে একত্রে বলে কর্পোরা কোয়াড্রিজেমিনা, যেখানে চারটে এরকম এলিভেটেড অংশ রয়েছে। তার মধ্যে এই যে উপরের দুটো রয়েছে এদেরকে বলা হয় সুপিরিয়র কলিকুলি, আর নিচের যে তাকে বলা হয় ইনফেরিয়র কলিকুলি। এই যে সুপিরিয়র কলিকুলি এরা কি করে, এরা ভিশনে অর্থাৎ দেখতে সাহায্য করে, আর নিচের যে ইনফেরিয়র কলিকুলি রয়েছে সে শুনতে সাহায্য করে অর্থাৎ অডিটরি রিফ্লেক্সে সাহায্য করে। এই হচ্ছে আমাদের মিড ব্রেনের কাজ। এখানে যে একটা আমরা ছবির মধ্যে দেখতে পাচ্ছি যে অসংখ্য নার্ভ ট্র্যাক্ট রয়েছে আর তার মাঝখানে এরকম নিউক্লিয়াস রয়েছে। এই যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম। এই যে সিস্টেমটা রয়েছে বা স্ট্রাকচারটা রয়েছে এর উপরে কি হয়, পিনিয়াল গ্ল্যান্ড সম্পর্কে এখনই আমরা পড়ছিলাম। পিনিয়াল গ্ল্যান্ড থেকে একটা হরমোন রিলিজ হয় যাকে বলে মেলাটোনিন। এই মেলাটোনিন এর উপরে অ্যাক্ট করে কি করে, এই যে সিস্টেমটা রয়েছে তার অ্যাক্টিভিটিটাকে একটু কমিয়ে দেয়। ধরো আমি কোনো জায়গায় গেছি বা আমি আমার বান্ধবীর সাথে কোনো একটা বাজারে গেছি, আমার বান্ধবীর ইচ্ছে হলো বিরিয়ানি খেতে, ওই একই সময়ে আমার ইচ্ছে হচ্ছে ফুচকা খেতে, তাহলে দুজনে আলাদা আলাদা রকম ডিসিশন নিয়েছি। এই যে ডিসিশনটা নিচ্ছে এটা হচ্ছে এই
হ্রাসের কারণে, রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেমের কারণে। এই সিস্টেমটাকে মেলাটোনিন কি করে, একটু কম অ্যাক্টিভ করে রাখে। যদি পরিমাণে বেশি ইনঅ্যাক্টিভ করে রাখে তাহলে তখন কি করব, মেলাটোনিন ধরো বেশি পরিমাণে কাজ করছে, তখন আরো বেশি পরিমাণে এটা ইনঅ্যাক্টিভ হয়ে যাবে, তখন সে কিন্তু কোমাতে চলে যাবে। তাহলে এই হচ্ছে আমাদের মেলাটোনিনের কাজ। মেলাটোনিনের আরো একটা গুরুত্বপূর্ণ কাজ রয়েছে, সেটা হচ্ছে এই যে রাত্রেবেলা ঘুম পায় বা যখনই ঘুম পায়, এই যে ঘুমটা পাচ্ছে, এটা কিন্তু রেগুলেট করে এই মেলাটোনিন। তাহলে আজকে আমরা ব্রেন সম্পর্কে পড়লাম, পরের দিন আমরা আরো ডিটেলসে এর কিছু অংশ রয়ে গেছে সেটা জানবো, আর চোখ সম্পর্কে জানবো। তোমরা আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে এলিট অ্যাপটি অবশ্যই ডাউনলোড করে নিও। সেখান থেকে তোমরা নোটস এবং বিভিন্ন এমসিকিউ কোয়েশ্চেন কিন্তু সহজেই অ্যাক্সেস করতে পারবে। তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ক্লাসে। এই ধরনের এডুকেশনাল ভিডিও আরো দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এলিট পরিবারের মেম্বার হয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, নলেজ ওর্থ শেয়ারিং।